একটি ছবিতে বদলে গেছে আব্দুল হালিম আল আত্তারের জীবন। গৃহযুদ্ধে উদ্বাস্তু এই সিরীয় জীবন জুড়ে এখন স্বস্তি। সন্তানকে কাঁধে নিয়ে আত্তারের কলম বিক্রির ছবি নাড়া দেয় বিশ্বকে। এরপর নানা প্রান্ত থেকে পাওয়া সহায়তায় নতুন জীবনে ফিরেছেন তিনি। রাত ৯টায় বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের সবশেষ খবর এবং আনন্দ বেদনার সব তথ্য নিয়ে আজকে আমি রুবাজু। তবে প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বুদ্ধিজীবী দিবসে খালেদা জিয়ার শ্রদ্ধা, জাতিসংঘের তামাশা, বললেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা চায় বিএনপি। টুইটার, স্কাইপ, ইমো বন্ধের নির্দেশনা কার? জানা নেই সরকারের। সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত। বিপিএল এর ফাইনাল কাল, ফেভারিট মাশরাফির কুমিল্লার সামনে, মাহমুদুল্লাহ লড়াকু বরিশাল। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম কেন বন্ধ, কেন খোলা? মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। আগামী ২৬শে মার্চের আগেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বর্তমান আইনি জামায়াতের বিচার করা সম্ভব। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন এডিটর স্পিকে তারা কথা জানান। যদি আরো কোনো জটিলতা থেকে থাকে, পরীক্ষা নিরীক্ষা করে বিশেষ করে আগামী ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এর আগেই এই জামাত ইসলাম যুদ্ধ অপরাধী দল হিসেবে ইনশাল্লাহ নিষিদ্ধ হবে। ৭২ সালে সংবিধান রচিত হয়েছিল। সেই সংবিধানের আর্টিকেল 38-এ যে দল করার, সমিতি করার, সংঘ করার অধিকার সবার ছিল, সেখানে একটা প্রভাইস ছিল, অর্থাৎ সত্য ছিল যে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে কোনো রাজনৈতিক দল হতে পারবে না। জামাতকে নিষিদ্ধ করার জন্য যে আইন আছে আমাদের দেশে, এটাই যথেষ্ট। আনুষ্ঠানিকভাবে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ দেশটির সঙ্গে সব ধরনের শিক্ষা কার্যক্রম বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। ১ ঘন্টার বৈঠকে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি ছাড়াও সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সিন্ডিকেট সভাপতি উপাচার্য আ.ম আরিফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছিন্ন করার সময় এসেছে, কারণ তারা ৭১-এ গণহত্যা চালিয়েও তা অস্বীকার করছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সঙ্গে পাকিস্তান সরকারের শিক্ষা কার্যক্রম বিনিময় চুক্তি, যৌথ গবেষণা কার্যক্রম ও ছাত্র কোটা একতরফাভাবে স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিন্ডিকেট সদস্যবৃন্দ সর্বসম্মত সিদ্ধান্ত নেন যে আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো রকম একাডেমিক বা বিদ্যায়তনিক সম্পর্ক থাকবে না। কোনো ধরনের ছাত্র প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাকিস্তানে যাবে না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক পাকিস্তানের কোনো সভা, সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করার জন্য যাবেন না। যে ১৯৫ জন সেনা সদস্য যারা মুক্তিযুদ্ধকালীন সময়ে এই দেশে গণহত্যার নেতৃত্ব দিয়েছে, তাদের যেন অবিলম্বে বিচার কাজ সম্পন্ন করে। খালেদ, আপনি এবং আমি যে দুটো সংবাদ এখন আসলে দর্শকদের জানালাম, আমার মনে হয় আজকে যারা বুদ্ধিজীবী হত্যার সাথে যে পরিবারগুলো, মানে যাদের পরিবারে হত্যাগুলো হয়েছে, তারা যদি কেউ এখন দেখে থাকে খবরগুলো বা জেনে থাকে, তারা অনেক খুশি হবে। সাথে বিশেষ করে জামায়াতকে নিষিদ্ধ করার যে খবরটা আপনি বলছিলেন, মাননীয় মন্ত্রী মহোদয় আজকে বলেছে, সেটাতে নিশ্চয়ই আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাটলিস্ট আমাদেরকে একটা ডেট দিয়েছেন। তিনি অচিরে, শিগগিরই এইসব শব্দগুলি বলেন নাই, সেজন্য তাকে খুবই ধন্যবাদ। তিনি একদম স্পেসিফিক বলেছেন যে ২৬শে মার্চের আগেই জামায়াত নিষিদ্ধ হবে বলে তিনি মনে করছেন। এবং আপনি দেখেছেন যে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ তিনি ক্যাটেগরিক্যালি বলেছেন যে আমাদের সংবিধান অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা এবং আমাদের যে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের যে রায় রয়েছে, আইন রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের আর নতুন কোনো আইনের কোনো কিছুর দরকার নাই, সেটা আমরা এখনই করতে পারি। আপনি যেটি বলেছেন সেটি একদম পুরোপুরি ঠিক। আজকে বুদ্ধিজীবী দিবস, যারা সে সময় আসলে খুবই
বিশেষ করে আমি একটু জি। অ্যাড করতে চাই যে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে যে ইন্টেলেকচুয়াল ব্যাংকরাপসি করতে চেয়েছিল পাকিস্তান সেখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটাও আমার খুবই রেলেভেন্ট এটা মনে হচ্ছে নিয়ে আমি এটার সাথে। খালেদ বলতে চাই যে আসলে আরিফিন সিদ্দিক স্যার যে কথা বলছিলেন যে পাকিস্তানি সৈন্যদের বিচার হওয়াটা কিন্তু এখনো সম্ভব এবং কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক আদালত হোক বা যে কোনো একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বিচারটা করা সম্ভব এবং এটা পাকিস্তান সরকারের উচিত যত দ্রুত সম্ভব যদি তারা বাংলাদেশের সাথে সম্পর্ক এই একাডেমিক যে আমরা দেখলাম যে আজকে কাট অফ হয়ে গেছে এটা যদি ফিরিয়ে আনতে চায় বা তাদের যদি এটার প্রতি কোনো ধরনের আগ্রহ থাকে তাহলে হয়তো এই সিদ্ধান্তটা তাদেরকে কোনোভাবে নাড়া দিবে। প্রফেসর আরিফ সিদ্দিক একটি কথা বললেন যে আপনি দেখেন উল্টো ঘটনা ঘটছে, তারা গণহত্যার বিষয়টি অস্বীকার করছে, তারা নানা ধরনের কথা বলছে, মানে যেসব কথাবার্তাগুলির আসলেই মানে কতটা ঐতিহাসিক মূল্য রয়েছে, কতটা আসলে কূটনৈতিক মূল্য রয়েছে তারাই ভালো বলতে পারবেন। যাই হোক, প্রফেসর আরিফ সিদ্দিক এক পা এগিয়ে গিয়ে এটাও বলেছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার এখনই সময় চলে আসছে। আমি জানি না কূটনৈতিকভাবে বাংলাদেশের জন্য যেটি লাভজনক হবে সেটি নিশ্চয়ই বাংলাদেশ করবে। আমি আশা করব যে বুদ্ধিজীবী হত্যা দিবসে যেটি কাজী মহুয়া বলতে শুরু করেছিলেন যে তাদের সন্তানেরা, তাদের পরিজনেরা, তাদের স্বজনেরা অন্তত জানবেন যে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কথা দিয়েছেন যে 26শে মার্চের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এটি অবশ্যই আজকের পাওয়া। যাই হোক, শহীদ বুদ্ধিজীবীদের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বেগম খালেদা জিয়া জাতির সঙ্গে তামাশা করেছেন এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যায় অভিযুক্তদের মন্ত্রী বানানোর পর এই শ্রদ্ধা নিবেদন নাটক ছাড়া কিছুই নয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন শেখ হাসিনা। প্রত্যেকে বুকের রক্ত ঢেলে দিব, কিন্তু কোনো ধরনের আপোষ শহীদ বুদ্ধিজীবী ডক্টর আলিম চৌধুরীর মেয়ের এমন আকুতি ছুঁয়ে যায় সরকার প্রধানকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীন বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্যই ৭১-এর 14ই ডিসেম্বর এদেশীয় দোসরদের সহযোগিতায় বরেন্দ্র বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় এসে পাকিস্তানের দোসর যুদ্ধ অপরাধীদের পুরস্কৃত করেছেন বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধ অপরাধীর কারণে যার ফাঁসি হলো এবং যারা এখনো রায়ের অপেক্ষায়, তাদেরকে যে মন্ত্রী বানায় সে কোন মুখে যে আবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদন করে, এটা মানুষের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই না, বা মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। এবং কিছু কিছু মুক্তিযোদ্ধাদেরও দেখি তার সাথে যায়, তাদের একটু লজ্জা হওয়া উচিত যে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে। কিন্তু আমাদের আওয়ামী লীগ সভানেত্রী বলেন, যুদ্ধ অপরাধীদের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হচ্ছে দেশ। কাজে সেই পরাজয়টাকে তারা এখনো ভোলে নাই। আর তাদের যারা দোষর আর এজেন্ট আমাদের দেশে এখনো আছে, দেশকে আবার গোলামী জিনজিরে আবদ্ধ করতে চাই। কারণ আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আগামীতে আর এই ষড়যন্ত্র করে তারা কিছু করতে পারবে না, আর তারা পারবে না। তাদের সেই ২০ দাঁত একে একে ভেঙে দিচ্ছি, ভেঙে দেব। জাতীয় আন্তর্জাতিক কোনো চাপে যুদ্ধ অপরাধের বিচার বন্ধ হবে না বলে আবারও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, এই বিচারে যারা বাধা দেবে তাদেরও বিচারের মুখোমুখি করবে সরকার। কোনো শক্তি নেই দুনিয়ার যে এই বিচার বন্ধ করে। এই বাংলাদেশের কোনো মানুষ যদি এই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়, আমি দেশবাসীকে বলবো যে তাদেরকে ঘৃণা করার জন্য। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ভোরে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হারিফ জানিয়েছেন, অচিরেই নিষিদ্ধ করা হবে জামায়াতকে। রায়ের বাজার বধ্যভূমিতেও শ্রদ্ধা জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান সহ নানা শ্রেণী পেশার মানুষ। কুয়াশাসিক্ত ভোরে একসঙ্গে শহীদ বেদিতে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানায় সামরিক বাহিনীর একটি চৌকস দল। বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রাজনৈতিক নেতারা বলেন, মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় এবার ভিন্ন মাত্রা পেয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই যুদ্ধাপরাধী দল হিসাবে যেহেতু জামাত চিহ্নিত হয়েছে, সেই যুদ্ধাপরাধী দলকে রাজনীতিভাবে নিষিদ্ধ করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশা করি জাতীয় অচিরেই এই যুদ্ধাপরাধী দলকে রাজনীতিভাবে নিষিদ্ধ দেখতে পাবেন। এরা শোধরাবে না এবং এই আলবদর রাজাকার এবং বুদ্ধিজীবী হত্যাকারী এবং গণহত্যাকারী যুদ্ধ অপরাধীরা, এদের প্রত্যেককে ধরে ধরে বিচার এবং ফাঁসি কার্যকর করা উচিত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলে যাওয়ার পর সবার জন্য খুলে দেয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সারিবদ্ধভাবে শ্রদ্ধা জানায় রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ। 1971 সালের এই দিনে যারা জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল তাদের অন্যতম হোতা বদর নেতা মুজাহিদের দণ্ড কার্যকরের মধ্য দিয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে জাতি। কিন্তু বীর শহীদদের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিবেদন করতে আর জাতির কলঙ্ক মোচনে সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত শেষ করে তাদের দণ্ড কার্যকর করার কোনো বিকল্প নেই বলছেন এখানে আগত সব মানুষ। বুদ্ধিজীবী দিবসে ধানমন্ডি 32 নম্বরেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10টার পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা নিয়ে পাকিস্তান মিথ্যাচার করেছে, সরকারের উচিত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধে জাতি যা অর্জন করেছিল তা এখানে হারাতে বসেছে, মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, মানুষের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মানুষের যে মৌলিক অধিকারগুলো, সেই অধিকারগুলোকে আমরা পুরোপুরিভাবে এখানে প্রতিষ্ঠা করতে পারিনি, বরঞ্চ যা অর্জন করেছিলাম তা আমরা হারিয়েছি। স্বাধীন বাংলাদেশে বিজয় উৎসবের প্রেক্ষাপট এবার খানিকটা ভিন্ন। স্বাধীনতার ৪৫ বছরে এসে মানবতা বিরোধী অপরাধে দোষীদের বিচারের রায় কার্যকরী প্রক্রিয়া একদিকে যেমন আশান্বিত করেছে, তেমনি নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ঘোষণা নতুন স্বপ্ন দেখাচ্ছে দেশবাসীকে। তবে লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়ন কতটুকু হলো আর গোটা দেশই বা এগুলো কতটা, তার আলোচনা পর্যালোচনা এখনো সবখানে। এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন চেতনায় অর্জনে মুক্তিযুদ্ধ। বিজয়ের ৪৪ বছরে পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলকে বিচার বিভাগের প্রধান অর্জন বলে মনে করছেন বিচার সংশ্লিষ্টরা। পাশাপাশি এসেছে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টিও। তবে অর্জনের তালিকায় মানবতা বিরোধী অপরাধের বিচারকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। এসব অর্জন ধরে রাখতে রাষ্ট্রের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গের সমন্বয়ের উপর জোর দিচ্ছেন জ্যেষ্ঠ আইনজ্ঞরা। ৭২ সংবিধান প্রণয়নের ৩ বছরের মাথায় দেশে প্রথমবারের মতো সামরিক শাসন কায়েম করেন জিয়াউর রহমান। রহিত হয় সংবিধান, পঞ্চম সংশোধনী এনে দেয়া হয় সব সামরিক ফরমান সহ তার সামরিক শাসনের বৈধতা। এরশাদের হাতে ১৯৮২ সালে দ্বিতীয়বারের মতো সামরিক শাসনের কবলে পড়ে দেশ। তার সামরিক শাসনের বৈধতা দিতে আসে সপ্তম সংশোধনী, কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ে শেষ পর্যন্ত অবৈধ হয়ে যায় এরশাদ জিয়ার শাসনকাল। জাস্টিস খায়রুল হক সাহেব এবং জাস্টিস মানিক, এই যে নতুন প্রজন্মের যে বিচারক, তারা যে সাংবিধানিক সার্বভৌমত্বটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন, এটি আমি মনে করি আমাদের বিচার বিভাগের সবচেয়ে বড় অবদান। এছাড়া মাজদার হোসেন মামলার রায়, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ সংক্রান্ত রায়কেও বিচারাঙ্গনের ইতিহাসে যুগান্তকারী ঘটনা বলে মনে করেন এই প্রবীণ আইনজীবী। অপরাধ করে দায়মুক্তি পাওয়ার অপসংস্কৃতি থেকে দেশ জাতিকে বের করে আনতে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সর্বোচ্চ আদালতের সদ্য সাবেক এক বিচারপতি। প্রথমেই উল্লেখ করব বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার, রায় এবং সাজাপ্রাপ্তদের সাজা বাস্তবায়ন। প্রমাণিত হয়েছে যে বিলম্বে হলেও অপরাধ করে কেউ বেঁচে যেতে পারবে না। আরেকটা বড় অর্জন, সেটা হলো মানবতা বিরোধীদের বিচার এবং শাস্তি, যদি আইনটি হচ্ছে অনেক আগে। কাদের মোল্লা মামলাতে অ্যাপিলেট ডিভিশনসের যে রায়, এই রায়টা খুবই তাৎপর্যপূর্ণ জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবেও। এসব মামলার বাইরেও জনস্বার্থে করা বিভিন্ন রিটের রায় এবং স্বপ্রণোদিত হয়ে উচ্চ আদালতের দেয়া বেশ কিছু রায়ও দেশের ইতিহাসে ইতিবাচক নজির হয়ে থাকবে বলেও মনে করেন বিচার সংশ্লিষ্ট এই দুই ব্যক্তিত্ব। তবে এই অর্জনগুলো ধরে রাখতে বিচার ও নির্বাহী বিভাগের কাজের সঙ্গে বলেও মনে করেন বিচার সংশ্লিষ্ট এই দুই ব্যক্তিত্ব। তবে এই অর্জনগুলো ধরে রাখতে বিচার ও নির্বাহী বিভাগের কাজের সমন্বয়ের বিকল্প নেই বলেও মনে করেন তারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর আগে নিচ্ছে একটি বিরতি। নটা 22 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে।
বন্ধ করার একদিনের মাথায় খুলে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, স্কাইপ ও ইমো। এছাড়া ভাইবার এবং হোয়াটসঅ্যাপ সহ সব ধরনের মাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। 22 নভেম্বর ফাঁসি দেয়া হয় যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদকে। নিরাপত্তার স্বার্থে 18 নভেম্বর বন্ধ করে দেয়া হয় ফেসবুক, ভাইবার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রায় 22 দিন পর গত সপ্তাহে ফেসবুক খুলে দেয়া হয়। বাকি অ্যাপসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে এমন মুহূর্তে রোববার আবারও বন্ধ হয় টুইটার, স্কাইপ ও ইমো। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম কোনো নির্দেশনা যায়নি, কিংবা আমরা এরকম কোনো অনুরোধ করিনি এই স্কাইপি কিংবা ইসের জন্য বন্ধ করে দেওয়ার জন্য। আমরা সবসময় বলছি যে আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমরা মানে নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছি। নতুন করে যে থ্রেড, সেই ধরনের থ্রেড এখনো আমাদের কাছে অনুভব হয়নি। এর কিছুক্ষণ পরই খবর আসলো খুলে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগের সব মাধ্যম। বিষয়টি নিশ্চিত করলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। জনগণের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো তারই ধারাবাহিকতায় প্রথমে আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আবার অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হলো। তিনিও জানালেন এসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে সরকারের কোনো নির্দেশনা ছিল না। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রুবাইদ, খেলাধুলার খবর আপনার কাছে। আগামীকাল বিপিএল এর ফাইনাল এবং ফেভারিট দল নাই সেখানে। আমার ফেভারিট দল নাই, তবে আমি একটা এজন্যই একেবারে টেনশন ফ্রি একটা ভালো ম্যাচ দেখার অপেক্ষা রয়েছি। সেই ম্যাচের খবরটা জানাবো, প্রিপারেশন জানাবো দুই দলের কেমন হচ্ছে। তবে তার আগে নিতে হচ্ছে একটা বিরতি, আর যখন ফিরবো তখন অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকবে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ড্র অনুষ্ঠিত। বার্সেলোনার প্রতিপক্ষ আর্সেনাল, বায়ার্নের বাধা ইউভেন্টাস। নটা 32 মিনিটে ফিরলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। মঙ্গলবার বিপিএল এর মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। ব্যক্তিগত নয়, দলীয় শক্তিতে শিরোপা জিততে চায় বরিশাল। অন্যদিকে পারফরমেন্সের ধারাবাহিকতা, শিরোপা জয় দিয়ে শেষ করতে চায় কুমিল্লা। ফুল এবং পজিটিভ আশা করি যে আমরা লাস্ট যতগুলা ম্যাচ আমরা জিতেছি, যেভাবে খেলে এসেছি পজিটিভলি, ওভাবে যদি খেলতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা আশা করছি। পুরো টুর্নামেন্টটা যেভাবে নিয়েছি আমরা, আমাদের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে যে জিনিসটা বারবার বলা হচ্ছিল, একটা ম্যাচই, এবং আমরা যদি টিম হয়ে খেলতে পারি ইনশাল্লাহ কম্পারিজনে আমরা এগিয়ে থাকবো ইনশাল্লাহ। সাব্বির রহমান ও নাফিজের ব্যাটিং ফর্ম আশাবাদী করছে বরিশালকে। বল হাতে আলামিন আসরের অন্যতম সেরা পারফর্মার। 3 সপ্তাহের যুদ্ধ শেষে ময়দানে নামতে প্রস্তুত দুই দলের গ্ল্যাডিয়েটররা। বড় ম্যাচের নিয়ম মানতে হচ্ছে বিপিএল 3 ফাইনালের বেলাতেও। আগে থেকে একেবারেই আজ করা যাচ্ছে না কে হবে বিজয়ী। আমিরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলো মাশরাফির নেতৃত্ব গুণ আর ধারাবাহিক পারফরমেন্সে সবচেয়ে সফল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ওঠার পরটাও বেশ মসৃণ ছিল কুমিল্লার। অন্যদিকে দলগত পারফরমেন্সে বরিশাল বুলসও হেঁটেছে সাফল্যের পথে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের প্রত্যাশা করছেন দলের সমর্থক আর বিশ্লেষকরা। চলতি বছর অধিনায়ক মাশরাফি মোর্তজা সাফল্য ঈর্ষণীয়। বিপিএলও স্বমহিমায় ম্যাচ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঔজ্জ্বল্যের বড় কাণ্ডারি। অধিনায়কত্বে মাশরাফিকে টেক্কা দেওয়ার যোগ্য একমাত্র মাহমুদুল্লাহ। আক্রমণাত্মক মাশরাফি নাকি ঠান্ডা মাথার মাহমুদুল্লাহ? মেগা ম্যাচে চলবে মনস্তাত্ত্বিক লড়াই। নেতৃত্বের কথা যদি বলেন, অবভিয়াসলি মাশরাফি অনেক বেশি এক্সপিরিয়েন্সড, জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে। অনেক কঠিন সময় দলকে নেতৃত্ব দেওয়ার ওর সামর্থ্য আছে। বাট এই টুর্নামেন্টে মাহমুদুল্লাহ আমাদের সবাইকে ইমপ্রেস করেছে। ইজ বিন ওয়ান্ডারফুল। আমরা কালকে একটা ভালো ফাইনাল দেখতে পাচ্ছি। পারফরমেন্স আর পরিসংখ্যান বিচারে দুই দলের পেস আক্রমণের ধার প্রায় সমানে সমান। তবে স্পিন আক্রমণে কুমিল্লাকে এগিয়ে রাখছেন আসার জায়েদি। ব্যাটিংয়েও দুই দলের খুব বেশি পার্থক্য নেই। দুই দলে খুব ভালো ব্যাটসম্যান আছে। কুমিল্লার ইমরুল কায়েস খুব ভালো ব্যাটিং করছে, মাঝখানে জায়েদি ওদের খুব ভালো সার্ভিস দিয়েছে।
আবার বরিশালের সাব্বির রহমান ফর্মে ফিরেছে, যেটা সবার জন্য খুব ভালো সুখবর। বরিশালের বোলিং ডেফিনেটলি আলামিন খুব ভালো করেছে টুর্নামেন্টে। কেভিন কুপার টি-20 ম্যাচ আউটস্ট্যান্ডিং। যদি মাসেই বল করতে পারে কালকে ম্যাচে, কুমিল্লা হয়তো বোলিংয়ে আমি টেকে রাখবো, কারণ ওদের জায়দি খুব ভালো বল করছে, প্লাস আবু হায়দার রনি তো সেন্সেশনাল এই টুর্নামেন্টে। তো সব যদি বোলিংয়ের বলেন, আমি হয়তো কুমিল্লাকে একটু এগিয়ে রাখবো। আসরে দুই দলের আগের দুই ম্যাচে দুটিতেই জয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। প্রথম লেগে 8 উইকেটের পর দ্বিতীয়টিতে 7 উইকেটে হারতে হয় বরিশাল বুলসকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুইজারল্যান্ডের নিওতে অনুষ্ঠিত হয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ড্র। নকআউট পর্বে আর্সেনালের মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে দরবারের চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শেষ 16তে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে মাঠে নামছে গ্যালাক্টিকোস। কঠিন প্রতিপক্ষের সামনে গতবারের রানার আপ ইউভেন্টাসও 5 বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ইপিএল এর চ্যাম্পিয়ন চেলসির প্রতিপক্ষ ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন পিএসজি। শেষ 16 প্রথম লেগের ম্যাচগুলো শুরু হচ্ছে আগামী 16 ফেব্রুয়ারি। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাবেন খালেদ এবং মোহাম্মদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনার বার্সেলোনা তো মানে আর্সেনালের সঙ্গে পারবে না। যাই হোক, মানে পরে খবর আসি। আচরণবিধি ভাঙার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গাফিলতি করলে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনার শাহনেওয়াজ বলেছেন, নির্বাচনে প্রভাব খাটানো বা অনিয়ম করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আচরণবিধি ভাঙার বেশ কিছু ঘটনা এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে কমিশন। মন্ত্রী, সংসদ সদস্যদের ভোটের প্রচারে না যেতে আবারও আহ্বান জানান কমিশনার শাহনেওয়াজ। কমিশনকে কঠোর সিদ্ধান্ত নিতে হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আরো খবর আগে নিচ্ছে একটি বিরতির পর জানিয়ে ফিরছি। অতীত দূরে সরিয়ে রেখে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের নতুন সম্পর্ক গড়তে চায় বিশ্ব ব্যাংক। পদ্মা সেতু পর্ব শেষে বাংলাদেশের সঙ্গে অংশীদারির নতুন সম্পর্ক চায় বিশ্ব ব্যাংক। নিম্ন মধ্য আয়ের দেশে পৌঁছালেও অবকাঠামো খাতের বিনিয়োগ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসু। সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। 2020 সাল নাগাদ জিডিপি প্রবৃদ্ধি 8% নিতে চায় সরকার, আর এর জন্য প্রয়োজন জিডিপির অন্তত 33 থেকে 34% বিনিয়োগ। আর এ বিনিয়োগের বড় একটি অংশই অবকাঠামো খাতে করতে হবে বললেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। 3 বছরের মধ্যে একটা যদি টার্গেট করা হয় যে ইনভেস্টমেন্টকে ওইখানে নিয়ে যাওয়া যাবে, তাহলে বাংলাদেশের 8% গ্রোথ খুবই সম্ভব, এবং সেটা হলে বাংলাদেশ একেবারে ওয়ার্ল্ডের 4-5টা দেশের মধ্যে পর্যায়ে পড়ে যাবে যারা ইন দ্য ফ্রন্ট লাইন অফ গ্রোথ। দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংকের এই শীর্ষ অর্থনীতিবিদ আরও জানান, পদ্মা সেতুর বিষয়টি এখন অতীত। নিম্ন মধ্যায়ের দেশ হিসেবে বাংলাদেশের সাথে এখন তৈরি হচ্ছে নতুন সম্পর্ক। বিশ্বব্যাংকের আইডা বলে আমরা যে লোন দিই, এখন বাংলাদেশ এখন সেরা কান্ট্রি তার মধ্যে। অতএব বাংলাদেশের সঙ্গে এখন যে সম্পর্কটা হয়ে দাঁড়াচ্ছে, যেটাকে পার্টনারশিপ বলা যেতে পারে, কেননা তার কারণ বাংলাদেশ আর তো লো ইনকাম কান্ট্রি নেই। পরে অর্থমন্ত্রী জানান, আগামীতে বিশ্বব্যাংক থেকে কোন কোন খাতে সহায়তা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। Putting up a separate capital budget, as I said, আমি next year থেকে চেষ্টা করব। There will be these mega projects have to be mostly funded by foreign resources, কারণ আমার তো রিসোর্স নাই। তিনি জানান, নিম্ন মধ্য আয়ের দেশে পৌঁছালো ঋণের সুদের হার বাড়বে আরো অনেক পরে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, নটা বাংলাদেশের শুরুতে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম কেন বন্ধ, কেন খোলা, এই বিষয়ে নিজাম লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ না করে উন্নত প্রযুক্তি দিয়ে এই সংক্রান্ত অপরাধের মোকাবেলা করতে হবে। মনিরুল বলেছেন, আমার মনে হয় নাশকতাকারীদের নজরে রাখতে এসব বন্ধ ছিল, যাতে তাদের খুব সহজেই ধরা যায়। মিঠু বলেছেন, সামাজিক নিরাপত্তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হচ্ছে। খালেদ, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ কি ডিজিটালের সঙ্গে সঙ্গতিপূর্ণ? হ্যাঁ, ডিজিটালি বন্ধ করা হয়েছে। তো তমাল, ফেসবুক বন্ধে
কোনো সার্থকতা নেই। সন্ত্রাসীরা ফেসবুক ছাড়াও আরো অনেক মাধ্যম ব্যবহার করতে জানেন। জয় এমন কিছু নিয়ম তৈরি করতে হবে যার দ্বারা সঠিক তথ্য প্রদান করতে পারে যোগাযোগ মাধ্যম। রাজু বলছেন দরকার হলে 100 বার বন্ধ করবে আবার খুলবে, আমাদের তা মানতে হবে, কারণ যা করা হয়েছে মানুষের নিরাপত্তার জন্য। আসিফ বলছেন সরকার দেশের ও দেশের মানুষের নিরাপত্তার জন্য সামাজিক মাধ্যম বন্ধ করেছিল, তবে সরকারকে ধন্যবাদ যে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। তপু বলছেন সামাজিক মাধ্যম বন্ধ করার কারণ ছিল দেশে যেন কোনো জঙ্গিবাদী নাশকতা না হয়। তো রহমান একজন বলছেন দেশের মানুষের নিরাপত্তার স্বার্থেই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল, এটি সরকারকে দোষ দেওয়ারও কোনো কারণ আমি দেখি না। কিন্তু মোহা, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি যখন 6টায় এবং 7টায় খবর পড়ছিলেন, তারানা হালিম আমাদের যে মন্ত্রী আছেন তার একটি রেকর্ডেড ফোনও শোনানো হচ্ছিল, সেখানে তারানা হালিম বলছিলেন যে আসলে এটি নতুন করে বন্ধ হয়নি, আগেই এটি বন্ধ ছিল। উনি তাই বলছিলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন বন্ধ করা হলো, উনি বলেছেন যে আগেই বন্ধ করা ছিল এবং যে তথ্যটা সংবাদ মাধ্যমে গিয়েছে গতকালকে এবং আজকে, এগুলো ভুল তথ্য, ভুল। বারবার উনি কথাটা বলেছে, এটা সত্য নয়, এটা মিথ্যা, বন্ধ করা হয় নাই, এরকম করে বলেছে। যদিও আমরা আসলে খালেদ এবং মহুয়া, আমি কিন্তু যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা হচ্ছে টুইটার, সেটার ব্যবহারকারী নিয়মিত, আমি এখন পর্যন্ত গতকালকে রাতের আগ পর্যন্ত সেটি বন্ধ পাইনি। তারান হালিম যদি বলেন যে আগে থেকেও টুইটার ব্যবহার করছিলাম, স্কাইপ ব্যবহার করছিলাম, স্কাইপ ব্যবহার করেছি। আপনি জানেন যে আমাদের মঞ্জুরুল করিম প্যারিস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তাকে আমরা স্কাইপেই যোগাযোগ করেছি, স্কাইপেই আমরা যোগাযোগ করেছি। আমি জানি না যে মানে কেন কোথাও হয়তো একটা না, তারানা হালিম কোথাও একটি ইনফরমেশনে কোথাও একটি আপনি বলছেন যে মানে কোনো গ্যাপ থেকে যাচ্ছে কিনা, আমার কাছেও এটি মনে হয় যে এটি নিশ্চয়ই উনি দেখবেন, কারণ আমি নিজে টুইটার ব্যবহার করেছি, স্কাইপে ব্যবহার করেছি এবং আমি মানে কোনো যেটি ভিপিএন বলেন বা অন্য কোনো প্রক্সি সার্ভার বলেন আমরা সেটা ব্যবহার করে আসলে। এবং একটা আশঙ্কা কিন্তু আরো থেকে যাচ্ছে, আমি কিন্তু এটি বলেছিলাম যে যখন ফেসবুক বন্ধ করে দেওয়া হয়, ভাইবার বন্ধ করে দেওয়া হয়, যে টুইটার স্কাইপ বন্ধ করা হতে পারে। বারবার বলছিলেন মোহা, আপনার মনে থাকবে যে হ্যাঁ ইমো বন্ধ করা হয় না, টুইটার বন্ধ করা হয় না, স্কাইপ। এবং আমি জানি না যে এখনো কিন্তু ইউটিউব, গুগল এবং ব্লগের উপরে হামলা বাকি রয়েছে, আমি জানি না ওগুলো বন্ধ করে দেওয়া হবে, সেগুলি বন্ধ করে দেওয়া হবে নিশ্চয়ই, আপনি যখন বলেছেন। নিশ্চয়ই না, এখন হয়তো আমরা আশা করছি যে আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হবে না। যাই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমও যে অনেক কিছু করতে পারে সেরকম একটা খবরই আছে আমার কাছে। একটি ছবি